কৃষক পর্যায়ে আমন ধান সংগ্রহ শুরু করল প্রাণ। লক্ষ্যমাত্রা ২৭৫০ মেট্রিক টন ধান সংগ্রহ। ক্রয়কৃত চাল প্রসেসিং করে রপ্তানি করার প্রত্যাশা। বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ। কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেবে পাউবো। দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ। এসপি পদায়নে লটারি বাদ পড়েনি মেধাবীরা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজশাহীতে বিএনপি প্রার্থী পরিবর্তন দাবিতে মশাল মিছিল, সংঘর্ষে আহত ২০। ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি, ৫ কারখানাকে জরিমানা। এবং সাগরে মাছ ধরতে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে। প্রশাসনের সহযোগিতার দাবি পরিবারের সদস্যদের। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। উত্তরের জেলা দিনাজপুরে কৃষক পর্যায়ে ও নিজস্ব তত্ত্বাবধানে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড। বুধবার সকালে ফুলবাড়ির রাঙ্গামাটিতে কারখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস মৃধা বলেন, বঙ্গ মিলার্স লিমিটেড কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় শুরু করেছে। এবার ২৭৫০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার যদি অনুমতি দেয়, ক্রয়কৃত চাল প্রসেসিং করে দেশে এবং বিদেশে রপ্তানি করা সম্ভব। এটি বাংলাদেশের স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক উৎপাদিত ধান উল্লেখ করে তিনি বলেন, এই ধানের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং কৃষক লাভবান হবেন। তিনি আরও বলেন, কৃষি পণ্যের মান উন্নয়ন ও কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রাণ দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রাণ সারা বছর চুক্তিবদ্ধ কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মানের ফলন পেতে সহায়তা করে আসছে। ২৬শে নভেম্বর আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি আমাদের ধান সংগ্রহের কার্যক্রম শুরু করতে যাচ্ছি এই দিনাজপুরে বঙ্গ মিলার্স লিমিটেড। আমরা এই বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে আমরা ২৭০০ মেট্রিক টন ধান সংগ্রহ করব, যার মাধ্যম দিয়ে আমরা চালের প্রসেসিং করে দেশে এবং বিদেশে সরকার যদি অনুমতি দেয় আমরা রপ্তানি করতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা BR ১০৩ জাতের যে উচ্চ ফলনশীল বীজ, সেটা কৃষকদের মধ্যে কন্ট্রাক্ট ফার্মিং যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমরা দিয়েছিলাম এবং এটি অত্যন্ত সন্তোষজনক ফলন আমরা পেয়েছি। এখন প্রতি ৭৫ মনেরও বেশি ফলন হয়েছে। এটা আমি আমার জানা মতে বাংলাদেশের সর্বাধিক পরিমাণ উৎপাদিত ধান এবং স্বল্প সময়ের মধ্যে এটা হয়। এতে করে কৃষক অনেক অর্থনৈতিকভাবে লাভবান হবে, বাংলাদেশও খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জনে এটা বিরাট ভূমিকা পালন করবে। এর পাশাপাশি আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের ইনপুট সরবরাহ করে থাকি, বিভিন্ন নিউট্রিয়েন্ট থেকে দৈরা বিভিন্ন উন্নত জাতের আমরা বীজ দেই। এর পাশাপাশি আমরা আলুতে মনোযোগ দিয়েছি। এবছর আমরা প্রায় ৪,০০০ একর জমিতে আলুর চাষ করেছি, যেখানে শুধু টেবিল ভ্যারাইটি নয় বা খাবার উপযোগী নয়, আমরা বিভিন্ন প্রসেসিং ভ্যারাইটির আলু বাংলাদেশ উৎপাদন করে যাচ্ছি, যা দিয়ে আমরা চিপস, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো বিস্কিট থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট উৎপাদন করে দেশে এবং বিদেশে বাজারজাতকরণ করব। বাগেরহাটের চিতলমারির কুরমনি মৌজার বেড়িবাঁধের দুই পাশে দাঁড়িয়ে আছে শত শত পাকা ও আধা পাকা ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও কাঠের তৈরি বসতঘর। পাশাপাশি রয়েছে নির্মাণাধীন কয়েকটি স্থাপনা। তবে এসব স্থাপনায় নির্মাণ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকারি এই দপ্তরটি। সবশেষ গেল ২৭ অক্টোবর ১৭২টি অবৈধ স্থাপনার মালিককে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দখলদাররা বলছেন, সরকারি জায়গায় সরকারি লোকের সম্মতি নিয়ে ভবন করেছেন তারা। কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব সার্ভেয়ার মোহাম্মদ নাইমুল হককে টাকার বিনিময়ে ভবন করা হয়েছে। এমন অভিযোগ অস্বীকার করে নাইমুল হক বলেন, দখলদারদের চিঠি দেয়ায় তারা এই অপপ্রচার করছেন। এ বিষয়ে পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, নতুন করে কেউ যেন অবৈধভাবে দখল করতে না পারে সেজন্য কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আর নোটিশ জারির পরে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে, সেসব প্রক্রিয়া সম্পন্ন হলেই শুরু হবে উচ্ছেদ অভিযান। দখল প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই দপ্তরের কোনো কর্মচারী-কর্মকর্তা যদি এমন কাজে যুক্ত হয় এবং এর প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ যদি বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে এডিবি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি হিসেবে 3টি ক্যাটাগরি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার এসপির মধ্যে আগের 18 জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সেক্ষেত্রে মেধাবীরা কেউ বাদ পড়েনি। রাজশাহী 1 আসনে বিএনপির মেজর জেনারেল শরীফ উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে তানোরে মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী ও নেতাকর্মীরা মঙ্গলবার মাগরিবের নামাজের পর ডাকবাংলো মাঠ থেকে এই মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা ও ভূমি অফিসের গেটের সামনে পৌঁছাতেই শরীফ উদ্দিনের অনুসারীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। হঠাৎ হামলার মুখে তারেকপন্থীরা দৌড়ে ডাকবাংলোর দিকে ফিরে আসেন। পরে অল্প সময়ের মধ্যেই তারা পাল্টা ধাওয়া দিলে শরীফপন্থীরা ছুটোছুটি শুরু করেন এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা ধরে উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু করে ভূমি অফিসের গেট পর্যন্ত টানা সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলে। উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। রাজশাহীর বাঘায় চিনি, রং, হাইড্রোস সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করায় 5 কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল 7:30 থেকে 12 পর্যন্ত উপজেলা আরানি শাহপুর এলাকায় এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব 5। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, কারখানাগুলোতে চিনি, রং, হাইড্রোস সহ বিভিন্ন ক্ষতিকারক উৎপাদন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এতে খেজুর বা আখের রসের কোনো উপাদানই নেই, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে 5 কারখানাকে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব 5-এর রাজশাহী উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, ভেজাল গুড় উৎপাদনকারীরা মাদকের চেয়ে ভয়ঙ্কর কাজ করছে। এসব ভেজাল গুড় সারা দেশে সরবরাহ করা হতো। চিনি, রং, ফিটকিরি ও হাইড্রোস সহ ক্ষতিকর উপাদানে তৈরি গুড়ের আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যে আসলে খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা আসলে যেটা খাচ্ছি, এটা আসলে একদমই খেজুর বা আখের গুড় না। এটাতে বিন্দু মাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা বানায়। এছাড়া আছে গ্যাস পাউডার। গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে, যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি, কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই। এখানে যেটা হচ্ছে, বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি 4টা প্রতিষ্ঠানকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি, যদি গুড়ের কারখানা তারা পরিচালনা করে তাহলে অবশ্যই সেটা বৈধ প্রক্রিয়া। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চ ঘাটে চাঁদা তোলার অভিযোগে 2 সহযোগী সহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন আটক হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চ ঘাট থেকে কোস্টগার্ড তাদের আটক করে। উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে আটক নয়ন রামগতি আসমর রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়ন সহ 3 জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রসিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার 13 জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় 15 দিন পার হলেও এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। এতে নিখোঁজ জেলেদের পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। এ ঘটনায় নিখোঁজ জেলেদের সন্ধান চালিয়ে তাদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতার দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, গেল 10 নভেম্বর দুপুরের দিকে লালমোহন উপজেলার ধলি গৌরনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির নেতৃত্বে তার মা বাবার দোয়া ফিশিং বোর্ড নিয়ে একই ইউনিয়নের বাতিরখোল মৎস্যঘাট থেকে রওনা হয় 13 জেলে। 11 নভেম্বর তারা চর ফ্যাশন উপজেলার সামরাজ থেকে তারা 5 থেকে 7 দিনের খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয় গভীর সাগরের উদ্দেশ্যে। কথা ছিল 5 দিনের মধ্যেই তারা আবার আশানুরূপ মাছ শিকার করে ফিরে আসবেন। কিন্তু 15 দিন ধরে তাদের সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ পরিবারের সদস্যরা। নিখোঁজ জেলেদের স্বজনদের বিশ্বাস তারা এখনো বেঁচে আছেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজ জানান, নিখোঁজ জেলেদের সন্ধানের জন্য কোস্টগার্ড কাজ করছেন। নিখোঁজদের পরিবারের সদস্যরাও সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছেন। আমার স্বামী গত 10 তারিখে মাছ ধরতে সাগরে গেছে 3 দিনের জন্য। দাঁড়ানো পরে যে 15 দিন আজ কোনো খবর নাই। আমার সংসার কেমনে চলে আমি জানি না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা প্রতিবন্ধী। বাচ্চাটার প্রতি সপ্তাহে 700 টাকার ওষুধ লাগে। আমি কোনো উপায় বুদ্ধি দেখতে আসি না। আমার পুত্র চলে গেল, আমার কে রোজগার করি খাবাইব, আমি কেমনে খাবো? এত মানুষ লই কই যাব? আমাদের বিয়ে হয়েছে গত 4 মাস হয়েছে। আমার স্বামী দেশে টুকটাক কাজকর্ম করতো, বা কথা বলতে পারে না। ও কখনো সাগরে যায় নাই। দেশে কাজ কামের অভাব দেখা মানুষের তালে পইরা ও সাগরে গেছে। এখন সরকারের কাছে, বাংলাদেশ নৌবাহিনীদের কাছে আমাদের আবেদন, যাতে আমার স্বামীর একটু খুঁজে না দেয়। 13 জন জেলের নিখোঁজ হওয়ার সংবাদটি আমরা শুনেছি। তাদেরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তাদের খোঁজার কার্যক্রম চলমান আছে। এছাড়া তাদের মালিক পক্ষ তাদেরকে অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমরা সব ধরনের সহযোগিতাই করব। পঞ্চগড়ে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত তার ডেরা বাঁধতে শুরু করেছে। হুহু করে নামছে তাপমাত্রা। দিনের বেলা রোদ ঝলমলে ও গরম আবহাওয়া থাকলেও রাত হলে নেমে আসছে শীতের কাঁপুনি। তবে ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল 9টায় আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 12.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল 6টায় 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 97%। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, দিনে গরমের কারণে মানুষজন এখনও পাতলা পোশাকে স্বস্তি পাচ্ছে। তবে রাত হলেই গরম কাপড়, সোয়েটার ও কম্বলের ব্যবহার শুরু করেছে ঘরে ঘরে। শীতজনিত রোগের আশঙ্কায় অনেকেই সতর্ক হতে শুরু করেছেন। শীতের এমন বৈচিত্র্যময় আচরণে পঞ্চগড়বাসী এরই মধ্যে শীত মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কৃষক পর্যায়ে আমন ধান সংগ্রহ শুরু করলো প্রাণ। লক্ষ্যমাত্রা 2750 মেট্রিক টন ধান সংগ্রহ। ক্রয়কৃত চাল প্রসেসিং করে রপ্তানি করার প্রত্যাশা। বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন ব্যবসার প্রতিষ্ঠান নির্মাণ। কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেবে পাবো। দেশের 64 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ। এসপি পদায়নের লটারি বাদ পড়েনি মেধাবীরা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার।
রাজশাহীতে বিএনপি প্রার্থী পরিবর্তন দাবিতে মশাল মিছিল, সংঘর্ষে আহত 20, ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি 5 কারখানাকে জরিমানা। এবং সাগরে মাছ ধরতে গিয়ে 15 দিন ধরে নিখোঁজ ভোলার 13 জেলে, প্রশাসনের সহযোগিতার দাবি পরিবারের সদস্যদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।